আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদের আইসিটির 4 অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর ধারাবাহিক ক্লাস আপলোড করছিলাম। সেখানে তোমাদের ইউটিউব চ্যানেলে 2টি ক্লাস আপলোড করা হয়েছিল। তারপর নানা ব্যস্ততার কারণে আমি আর ক্লাস দিতে পারিনি। তোমাদের সকলের আগ্রহ এবং চাহিদার কারণে আমি চ্যাপ্টার 4 এর আজকে বাকি যে অংশটি রয়েছে সেটি আলোচনা করে দিচ্ছি। আজকে আমি খাতা কলম নিয়ে বসেছি স্মার্ট বোর্ডে ক্লাস নিতে গেলে স্লাইড রেডি করা এবং ক্যামেরা সেটআপ, লাইটিং সেটআপ সব মিলিয়ে অনেক ঝামেলা একটা কাজ, যেটা তোমাদের সাথে এখন তোমাদের জন্য করতে গেলে এখন অনেকগুলো ক্লাস লেগে যাবে। তাই আমি খাতা কলম নিয়ে বসেছি। অবশ্যই তোমরা জানো যে আমি কতটা সহজ করে বোঝানোর চেষ্টা করি বা কতটা ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করি। তো তারপরেও আজকে একটু চেষ্টা করব যে যত সহজে বা যত কম সময়ের মধ্যেই তোমাদের টপিকগুলো শেষ করা যায়। এবং গত 2টা ক্লাসে যে আইটেমগুলো পড়ানো হয়েছে ওগুলো অবশ্যই পড়ে আসবে। ওখানে ট্যাগ কি তোমরা জানতে পেরেছিলে, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট কি তোমরা জানতে পেরেছিলে। আজকে আমরা আসলে ট্যাগ অ্যাট্রিবিউটের ভেতরে ঢুকে বিস্তারিত পড়াশোনা করব। তোমাদের আরও একটা কথা বলে রাখি, তোমরা জানো যে আমি পড়ানোর সময় তোমাদের এই অধ্যায়গুলো পড়ানোর সময় কম্পিউটার স্ক্রিন ব্যবহার করি, তবে এখন সেটি সম্ভব হচ্ছে না, কারণ কম্পিউটার স্ক্রিনে প্রত্যেকটা বিষয়ের যদি আমি আউটপুট দেখাতে যাই এতে তোমাদের সময় বা ক্লাস ডিউরেশনটা ডাবল হয়ে যাবে, যেটা তোমাদের জন্য এখন উপযুক্ত নয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি তোমাদের এই আইটেমগুলো চিত্র এঁকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো চ্যাপ্টার 4-এর 3 নম্বর ক্লাস, এই 3 নম্বর ক্লাসে আমি পুরো অধ্যায়টাকে কভার করব। দেখো পুরো অধ্যায়ের মধ্যে কোন কোন আইটেমগুলো তোমাদের আজকে আমি পড়াবো। প্রথমত আমি পড়াবো হচ্ছে ফন্ট ট্যাগ, তারপর এইচটিএমএল এ বাংলা লেখার নিয়ম, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বিয়ার ট্যাগের ব্যবহার, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, নন ব্রেকিং স্পেসের ব্যবহার, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে 4টা আইটেম সেটা হচ্ছে ইমেজ অ্যাড, হাইপারলিঙ্ক, টেবিল ট্যাগ এবং হচ্ছে লিস্ট ট্যাগ। তোমরা জানো এই অধ্যায়ের কোয়েশ্চেন মূলত এই আইটেমগুলো থেকেই হয়। তো এইগুলোর প্রয়োজনীয়তা কি, এইগুলোন থেকে মূলত মানে এইগুলোন পারতে হলে এইগুলোন তোমার জানতে হবে আর কি। তবে আমার মনে হয় যে এই 4টা আইটেম তোমাদের খুব জেনে রাখা উচিত। আরও একটি আইটেম রয়েছে তোমাদের 1 নম্বর ক্লাসে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, ওই যে ট্রি কাঠামো, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। তো এই 1, 2, 3, 4, 5 এই 5টা আইটেম তুমি যদি কভার করতে পারো এই অধ্যায়ের সৃজনশীলটি তুমি পারবে। এই অধ্যায় থেকে মূলত একটি সৃজনশীল বরাবর এসে থাকে। তো ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ এটি তোমরা 1 নম্বর ক্লাসে পেয়েছো। আজকে আমি এইগুলো আলোচনা করে দেব, তবে এগুলো আলোচনা করার পূর্বে আমাদেরকে এই আইটেমগুলো শেষ করে আসতে হবে। তো ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, ওখানে যে ট্রি কাঠামো, ট্রি বা হায়ারিকাল কাঠামো, তারপর হচ্ছে লিনিয়ার কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো এবং হচ্ছে হাইব্রিড কাঠামো, এই 4টা কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই এটা পড়বে, কারণ ওখান থেকে প্রশ্ন হবেই। এবং এই 4টা আইটেম সব মিলিয়ে তোমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফন্ট ট্যাগ। আজকের ক্লাসে আমরা প্রথম আলোচনা করব কি নিয়ে বলো তো? আজকের ক্লাসের প্রথম টপিক আমাদের ফন্ট ট্যাগ। আসলে ফন্ট ট্যাগটা কি? ট্যাগ তো বোঝো তাই না? ট্যাগ দিয়েই তো আমাদের এই পুরো এইচটিএমএলটা কভার করে। অর্থাৎ এইচটিএমএল এর ভিতরে আসলে অনেকগুলো ট্যাগ ব্যবহার করা হয়। এইচটিএমএলটা আমরা কেন ব্যবহার করি? এইচটিএমএল মূলত ব্যবহার করি আমরা ওয়েবসাইট ডিজাইন করার জন্য। ওয়েবসাইট কি তোমরা তো খুব ভালো করে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে একটু জেনেছো। তো আমরা এই ওয়েবসাইট ডিজাইন করার সময় যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটার নাম হচ্ছে এইচটিএমএল অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটার ভেতরে অসংখ্য ট্যাগ ব্যবহার করা হয়, তার মধ্যে একটি ট্যাগ হচ্ছে ফন্ট ট্যাগ। তো এই ফন্ট ট্যাগের কাজ কি? ফন্ট ট্যাগের মূল কাজ হচ্ছে ওয়েব পেজে, আমাদের ওয়েবসাইটগুলোতে তো ওয়েব পেজ থাকে তাই না? ওয়েব পেজে যে আমাদের টেক্সট রয়েছে এই টেক্সট এর রং, মানে হচ্ছে এটার লেখার কালারটা কেমন হবে, টেক্সটের সাইজ বলতে টেক্সটটা কত বড় বা কত ছোট হবে, এবং আমরা এখানে যে মানে আমাদের টেক্সটের ধরন অর্থাৎ লেখাটা কোন স্টাইলে হবে, তাহলে টেক্সটের ধরন
টেক্সটের ধরন নির্ধারণ করা হয়। তাহলে HTML এর মূল কাজটা বুঝতে পেরেছো? ফন্ট ট্যাগের মূল কাজটা বুঝতে পেরেছো? ফন্ট ট্যাগের মূল কাজ হচ্ছে আমরা যখন ওয়েবসাইটের ওয়েব পেজে কোনো কিছু লিখব, সেই লেখাটার রং কেমন হবে, সেই লেখাটার সাইজ কেমন হবে এবং সেই লেখাটার ধরন কেমন হবে সেটা নির্ধারণ করে। তাহলে আমরা এখানে মূলত তিনটা কাজ পেলাম, একটা হচ্ছে রং নির্ধারণ করা, একটা সাইজ নির্ধারণ করা এবং একটা হচ্ছে টেক্সটের বা লেখার ধরন নির্ধারণ করা। তো এই তিনটি কাজ ব্যবহার করার জন্য আমাদের তিনটি অ্যাট্রিবিউট ব্যবহার হবে। তো মূলত আমাদের ফন্ট ট্যাগটা কেমন হয় আগে আমরা সেটা জানি। ফন্ট ট্যাগটা এইরকম হয়, ফন্ট লিখে শুরু করতে হয় এবং এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হয়, মাঝখানে আমরা সেই লেখাটা দিব, সেই টেক্সটটা দিব, যেটাকে আমরা কন্টেন্ট বলি, যেটাকে আমরা কি বলি, কন্টেন্ট বলি। আর এই যে ফন্ট ট্যাগের শেষ। আর এই টেক্সটটাকে বিভিন্ন কালারফুল করা, টেক্সটের সাইজ ছোট বড় করা এবং টেক্সটের ধরন পরিবর্তন করার জন্য আমাদেরকে এই যে এখানে অ্যাট্রিবিউট যুক্ত করতে হয়। তোমরা তো জানো অ্যাট্রিবিউট কোথায় যুক্ত করতে হয়। অ্যাট্রিবিউট কোনো একটা ট্যাগের, এটা হচ্ছে ওপেনিং পার্ট, এটা একটা ক্লোজিং পার্ট। তো এই ওপেনিং পার্টে ট্যাগের নামের শেষে, ট্যাগের নামটা ফন্ট, এরপর একটা স্পেস দিয়ে আমাদেরকে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হয়। তো চলো আমরা একটা উদাহরণের সাহায্যে এটা একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও আমি একটা লেখা দিলাম, ধরে নাও একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝাই। ধরো এটা আমাদের একটা ওয়েব পেজ। তো আমাদের এই ওয়েব পেজের ভেতরে একটা লেখা আছে, লেখাটা এরকম, আই লাভ বাংলাদেশ। তো এই যে এখানে লেখা আছে আই লাভ বাংলাদেশ, একটু খেয়াল করেছো কি যে এই আই লাভ বাংলাদেশ লেখাটা মূলত হচ্ছে লাল কালারের। কোন রঙের? লাল কালারের। এবং আমি তোমাদেরকে আরও কিছু তথ্য একটু অ্যাড করে দিই। ধরে নাও যে আমাদের এই লেখাটার আকৃতির আগে আমি বলে হচ্ছে এটা যে সাইজ মানে তো বোঝো ছোট বড় যে ব্যাপারটা। তো আমি বলে দিলাম এটা হচ্ছে 5 সাইজের। কত সাইজের? 5 সাইজ। সাইজ মূলত তোমাদের পিক্সেলে হিসাব করা হয়, অন্যান্য ইয়াতেও স্কেলেও হিসাব করা যায়, তবে আমরা পিক্সেলে বেশিরভাগ সময় ধরে নিব। তো এটার সাইজ মানে কত বড় বা কত ছোট সেটা হচ্ছে 5 সাইজ। সাইজ কত হইতে পারে? সাইজ অনেক মানে 5-এর চেয়ে বেশি হইতে পারে, 5-এর থেকে কম হইতে পারে। তো আমি বলে দিচ্ছি স্পেসিফিকভাবে এটা হচ্ছে 5 সাইজের লেখা। তারপরে এই লেখার যে স্টাইল বা ধরন, লেখাটা তো এরকম না হয়ে অন্য কোনো স্টাইলেও লেখাটা হইতে পারতো। লেখাটা তো এরকমও হইতে পারতো, বাংলাদেশ লেখাটা বাংলাদেশ এরকম হইতে পারতো, আই লাভ বাংলাদেশ। তোমরা যারা একটু কম্পিউটারের সাথে একটু জানাশোনা আছে, তোমরা জানো যে ফন্ট বলে কথা আছে, বা মোবাইলেও যারা অনেক সময় এডিট করো তোমরা ফন্ট ইউজ করো। এত ফন্ট ইউজ করলে লেখার ধরনটা পরিবর্তন হয়ে যায়। তো মূলত ওই ফন্টকেই আমরা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছো? ফন্ট ট্যাগের ভেতরে আবার ফন্ট ব্যবহার। ফন্টটা হচ্ছে ওই যে আমার যে অক্ষরগুলো, সে অক্ষরগুলোর ডিজাইনটা কেমন সেটা আসলে। তো আমরা ধরে নিলাম এখানে যে ডিজাইনে লেখা হয়েছে সেই ডিজাইনটার নাম হচ্ছে, তোমাদের মূলত অনেকগুলো ডিজাইন আছে, মানে অনেক হাজার হাজার ফন্ট রয়েছে বা ডিজাইন রয়েছে। তো আমরা এটাকে ধরে নিলাম যে ভার্ডানা ডিজাইন। ভার্ডানা হচ্ছে একটা ফন্টের নাম। দেখো ফন্ট ট্যাগ আলাদা ব্যাপার আর ফন্টটা আবার আলাদা ব্যাপার। ফন্টটা হচ্ছে ওই যে লেখার আকৃতিটা কেমন হচ্ছে এটা। তো এই যে দেখো আমি একটা পেজ, সেই পেজের মধ্যে আই লাভ বাংলাদেশ লেখাটি রয়েছে এবং লেখাটি লাল কালারের এবং লেখাটির সাইজ হচ্ছে 5 এবং এখানে যে স্টাইলটা ব্যবহার করা হয়েছে লেখার সেটা হচ্ছে ভার্ডানা ফন্ট। ঠিক আছে? তো এটার জন্য তুমি কি করে কোডিং করবে? তো তোমার নিশ্চয়ই মনে আছে যে কোডিং করার সময় আমাদেরকে প্রথমে HTML দিয়ে শুরু করতে হয়। প্রথমে কি দিয়ে শুরু করতে হয়? HTML দিয়ে শুরু করতে হয়। তো আমরা HTML দিয়ে শুরু করলাম। তো HTML এর শুরু এবং HTML এর শেষ রয়েছে। তো HTML এর শেষ এবং HTML এর ভেতরে আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট, তো হেডের শুরু। তো আমাদের আপাতত হেডে কোনো কাজ নাই, তাই আমরা হেডে কিছুই রাখলাম না, অর্থাৎ হেডের এই যে মাঝখানে কোনো কন্টেন্ট নাই। এবং আরেকটা হচ্ছে আমাদের কি বলতো বডি পার্ট, এই যে বডির শুরু
আর এই যে বডির শেষটা তোমরা আগেই দিবে না, আমি দিচ্ছি কারণ কতটুকু জায়গা লাগবে সেটা তোমরা অনুমান করতে পারবে না, তাই এই যে শেষের অংশগুলো তোমরা পরে দেবে। তো আমি বডির ভিতরে, আমরা সকলে জানি যে আমরা এই স্টেমেলের এই বডির ভিতরে যা লিখবো সেটা আমাদের পেজে দেখাবে। তো আমাদের এই বডির ভিতরে আমরা যদি আই লাভ বাংলাদেশ লিখি তাহলে আমাদের মূলত আই লাভ বাংলাদেশ লেখাটা দেখাবে। কিন্তু বিষয় হচ্ছে কি যে আই লাভ বাংলাদেশ লেখাটার কীরকম হইতে হবে, লাল কালারের, আবার 5 সাইজের, আবার ভার্ডানা স্টাইলের। এটার জন্য আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগের নাম হচ্ছে ফন্ট ট্যাগ। তো আমরা সবাই জানি যে যে কোনো লেখাকে আমরা একটা কমন ট্যাগ, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখতে পারি। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখলাম, মানে প্যারাগ্রাফ ট্যাগটা তুমি সবসময় ব্যবহার করতে পারবে। প্যারাগ্রাফ ট্যাগের নিয়ে আলোচনা আছে আজকে। প্যারাগ্রাফ ট্যাগ আমাদের লেখাকে আসলে প্যারাগ্রাফের মতন করে উপস্থাপন করে, অর্থাৎ একটা লাইন শেষ হলে আর একটা লাইন থেকে শুরু করে, এভাবে ধারাবাহিকভাবে লিখে গোছানো একটা লেখা নিয়ে আসে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করতে পারো। এবং আমরা কি ইউজ করব, এই যে লেখার রং করা, সাইজ করা এবং এর লেখার স্টাইল পরিবর্তন করার জন্য আমরা ফন্ট নামের একটা ট্যাগ ইউজ করব, ফন্ট। তো ফন্টের শুরু, এখন দেখো লেখাটাকে লাল করবা, তো লেখাটাকে লাল করার জন্য একটা আলাদা ট্যাগ রয়েছে। তো আমি তোমাদেরকে এটা একটু সাইডে নোট করে দিই। মূলত দেখো লেখার এখানে রং, তো লেখার রং তুমি নির্ধারণ করবা। তো এই রং নির্ধারণ করার জন্য তোমার একটা অ্যাট্রিবিউট লাগবে। তো লেখার রং নির্ধারণ করার জন্য আমাদের যে অ্যাট্রিবিউটটা লাগবে, সে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কালার। কি বলতো, কালার। তো কালার দিয়ে কোটেশনের মধ্যে আমরা যদি রেড লিখি তাহলে লাল কালারের হবে। তারপরে রঙের পরে আমাদের লেখার যে সাইজ, মানে কত বড় হবে বা কত ছোট হবে, এটার জন্য আমাদের যে অ্যাট্রিবিউটটা ইউজ করা লাগবে সেটার নাম হচ্ছে সাইজ। কোটেশনের শুরু, কোটেশনের শেষ, এর ভিতরে আমরা যত সাইজ দিব তত সাইজে লেখা আসবে। এবং এই যে লেখাটার যে আকৃতি, সে আকৃতিটার আসলে কোন ডিজাইনের, সে ডিজাইনের নামটা দিতে হবে, বা কোন স্টাইলে লিখছো সেই স্টাইলের নামটা লিখতে হবে। তো এটাকে আমরা বলি হচ্ছে লেখার যে ধরন। তো লেখার ধরনের জন্য আমরা যেটা ইউজ করব, যে অ্যাট্রিবিউট ইউজ করব, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ফেস। অর্থাৎ ফেস অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমি লেখাটাকে কোন ফন্টে লিখতে চাই সেই ফন্টের নামটা এখানে দেওয়া। দেখো তাহলে 3টা কাজের জন্য 3টা আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে। তাহলে মূল ট্যাগটা হচ্ছে ফন্ট ট্যাগ, এবং ফন্ট ট্যাগের ভিতরে আমাদেরকে এই 3টা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। তো লেখাটার আমরা অ্যাট্রিবিউটগুলো আগে পরে ব্যবহার করা যায়, সমস্যা নেই। অর্থাৎ কালারটা আগে করলা, সাইজটা পরে করলা, এবং ফেসটা মানে আগে পরে করাই যায়, কোনো সমস্যা নাই। তো আমরা তো অ্যাট্রিবিউট অ্যাড করা জানি যে ওপেনিং পার্টে ট্যাগের নামের শুরুতে স্পেস দিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা কি কালার করতে চাই, কালার দিয়ে আমাদের লেখার কালারটা রেড করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো রেড। শুধু কি কালার করব না, আমরা আরও কিছু কাজ করব, যেমন সাইজ। তো লেখার সাইজ কত, লেখার সাইজ বলে দিয়েছে 5, তাহলে আমরা ভ্যালুতে দেব 5। আমরা তো সবাই জানি অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম, তাই না? এই যে এরকম করে অ্যাট্রিবিউটের নাম দিতে হয়, ইকুয়াল দিয়ে কোটেশনের মধ্যে আমাদের ভ্যালু দিতে হয়। তো কালারের ভ্যালু দিলাম রেড, কারণ লাল কালারের লেখা। সাইজের ভ্যালু দিলাম 5, কারণ 5 সাইজে লেখা। এবং আমাদের এই যে লেখার যে স্টাইল বা ধরন, সেটা হচ্ছে ফেস দিয়ে লিখতে হয়, তাহলে আমরা লিখলাম ফেস দিয়ে কোটেশনের ক্লোজ। এবং আমাদের এই লেখার ফন্টটার নাম ওরা দিয়েছে ভার্ডানা, তাহলে আমরা লিখলাম ভার্ডানা, এই যে ক্লোজ। এখন এই যে ফন্টের যে মাথা, আসলে ফন্টের ঘটনাটা কি বলতো, ফন্ট লিখতে হয়, তারপরে ফন্টের কি করতে হয়, শেষ করতে হয়। তো আর এই মাঝখানে আমরা এই যে আই লাভ বাংলাদেশ লেখাটি লিখবো, এই যে মাঝখানে, এটা হচ্ছে কন্টেন্ট। এর উপরে আসলে ট্যাগগুলো এবং অ্যাট্রিবিউটগুলো কাজ করবে। তো আমাদের এই যে ফন্টের যে ওপেনিং পার্ট, সেই ওপেনিং পার্ট এটা, সেই ওপেনিং পার্টের এই জায়গাতে, এই ব্র্যাকেটের ক্লোজটার আগে এই জায়গাতে আমরা কালার, সাইজ এবং ফেস, এই 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। তারপরে এই যে এই অংশটার কাজ শেষ হলো। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কার উপরে আমরা এগুলো অ্যাপ্লাই করব, এই যে আই লাভ বাংলাদেশ লেখাটার উপরে। তাহলে আমাকে লিখতে হবে মাঝখানে লেখাটা যে আই লাভ বাংলাদেশ। তো আমি যখন কম্পিউটারে এভাবে আই লাভ বাংলাদেশ লিখে দিব কোডিং করার সময়, তারপরে এই যে ফন্টের শুরু ছিল আর এই ফন্টের কি বলতো শেষ, ফন্টের
শেষ। তখন ঠিক আমার এই লেখাটা স্ক্রিনে আউটপুট হিসেবে পাবো, যে আই লাভ বাংলাদেশ লেখাটা কীভাবে পাবো, সেটা লাল কালারের পাবো, কারণ আমি কালার দিয়েছি রেড। এই যে আই লাভ বাংলাদেশ লেখা, বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, আর এই যে ফন্ট ট্যাগের শুরু আর এই ফন্ট ট্যাগের শেষ। আচ্ছা, আরেকটা ট্যাগ ইউজ করেছিলাম প্যারাগ্রাফের শুরু প্যারাগ্রাফের শেষ। তোমরা জানো যে ট্যাগ আগে শুরু হয় সে ট্যাগ পরে শেষ হয়, যে ট্যাগ পরে শুরু হয় সে ট্যাগ আগে শেষ হয়। তো ফন্ট ট্যাগ আগে শুরু হয়েছিল এবং তার ভিতরে আমরা আসলে এই যে ফন্টের এই যে শুরু, মানে হেড পার্টটার এই যে শুরু, এই যে হেড পার্টটার এই যে ক্লোজ, এর মাঝখানে আমরা 3টা অ্যাট্রিবিউট ইউজ করলাম, কারণ আমাদেরকে 3টা কাজের কথা বলেছিল। এখন ধরে নাও তোমাকে বলছে যে শুধুমাত্র লেখাকে লাল করতে, তাহলে তোমার সাইজ এবং ফেসের প্রয়োজন ছিল না। যদি তোমাকে বলতো লেখার কালার লাল করতে এবং সাইজকে 5 করতে, তখন তোমার এই যে ফেস দিয়ে যে ভার্ডানা, এই স্টাইলটার প্রয়োজন ছিল না, তোমাকে তখন কালার এবং সাইজ দিলে হয়ে যেত। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। মূলত লেখার রং, সাইজ এবং টেক্সটের ধরন নির্ধারণ করার জন্যই আমাদের এই ফন্ট ট্যাগটাকে ব্যবহার করা হয়। তাহলে ফন্ট ট্যাগের কাজ কি? ফন্ট ট্যাগের কাজ হচ্ছে 3টা: লেখার কালার করা, সাইজ নির্ধারণ করা এবং ফেস অর্থাৎ লেখার স্টাইল। এটাও কিন্তু একটা এমসিকিউ আসে যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কোনগুলো বা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি। তো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট মূলত এই 3টি, এই 3টির আলাদা আলাদা কাজও রয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ফন্ট ট্যাগটা কি। ফন্ট ট্যাগের বিষয়ে আরও একটু ইনফরমেশন তোমাদেরকে আমি দিই, সেটা হচ্ছে এই পাশে চলে যাই। এই যে তোমরা এখানে সাইজ দিলা, লেখার সাইজ কত দিলা? 5 সাইজ। আসলে লেখার সাইজ কিন্তু 5-এর থেকে কমও করা যায়, 5-এর থেকে বেশিও করা যায়, কিন্তু এটার তো একটা লিমিটেশন আছে। তোমাদের আমি একটু বলি। তো আমাদের এই যে ফন্ট ট্যাগের যে সাইজ অ্যাট্রিবিউটটা রয়েছে, এই সাইজ অ্যাট্রিবিউট সম্পর্কে একটু বলি। তোমরা সর্বোচ্চ সাইজ কত করতে পারবা? তোমরা সর্বোচ্চ সাইজ করতে পারবা হচ্ছে, আমি এইভাবে তোমাদেরকে একটু এটা বোঝাই। তো আমাদের লেখার সাইজ সর্বোচ্চ হচ্ছে 7 এবং সর্বনিম্ন হচ্ছে 1, এবং আমাদের ডিফল্ট সাইজ হচ্ছে কত? 3। অর্থাৎ তুমি যদি কোনো সাইজ লেখার না দাও, তাও ওয়েবসাইটে যে লেখাগুলো প্রদর্শন হবে সেগুলো হচ্ছে 3 সাইজে প্রদর্শন হবে। তবে তুমি ইচ্ছা করলে কমাইতে পারো, বাড়াইতে পারো। তবে বাড়াইতে গেলে সর্বোচ্চ 7 বাড়াইতে পারবে এবং সর্বনিম্ন 1 করতে পারবে। তাহলে হিসাবটা এরকম যে সর্বনিম্ন সাইজ হচ্ছে 1, সর্বনিম্ন সাইজ কত? 1, হ্যাঁ, এবং হচ্ছে সর্বোচ্চ সাইজ হচ্ছে কত? 7। আসলে পিক্সেলে হিসাবে এগুলো পিএক্স পিক্সেলে, এবং ডিফল্ট বলতে তুমি যদি কোনো সাইজ নাও দাও, তাহলে যে সাইজটা দেখাবে সেটা কত বলো তো? 3 পিক্সেল। তবে আমরা সাইজটা কিভাবে লিখি? সাইজটা এভাবে লিখি, সাইজ সমান সমান কোটেশনের ভিতরে আমরা 5 লিখলে 5 আসে, তাই না? আমরা 5 না লিখে যদি 3 লিখি তাহলে লেখাটা 3 সাইজে আসবে, 7 লিখলে লেখাটা 7 সাইজে আসবে। তবে এই একই জিনিসটাকে আমরা আরও একটা উপায় লিখতে পারি, সেটা হচ্ছে এইভাবে, সাইজ সমান সমান, আমরা 5 সাইজ করতে চাই তো আমরা এটাকে +2 আকারেও লিখতে পারি। দেখো, সাইজ 5 লিখলেও তোমার লেখাটা 5 সাইজে প্রদর্শন করবে, আবার সাইজ অ্যাট্রিবিউট লিখে কোটেশন দিয়ে ভ্যালু যদি তোমরা +2 লিখো, তাও তোমাদের 5 সাইজ প্রদর্শন করবে। আসলে এটা কিভাবে সম্ভব? মূলত তোমাদের ডিফল্ট সাইজ হচ্ছে 3, আর যখন এখানে +2 লিখছো, আসলে ওই 3-এর সাথে 2 যোগ হয়ে কত হয় বলো তো? 5। একইভাবে ধরে নাও তোমার লেখার সাইজ হচ্ছে 2, তাহলে তোমরা সাইজ 2 লিখলেও তোমরা 2 সাইজের লেখা পাবা। আবার ইচ্ছা করলে তোমরা এইভাবেও লিখতে পারো, সাইজ সমান সমান -1। সাইজ 2 লিখলেও 2 সাইজের লেখা পাবা এবং সাইজ -1 লিখলেও 2 সাইজের লেখা পাবা। এটা কিভাবে সম্ভব? আসলে মূলত তোমরা জানো যে তোমাদের ডিফল্ট সাইজ 3, এবং যখন 3 থেকে -1 করবা তখন আসলে 2ই হয়, তাই 2 সাইজের লেখাটা প্রদর্শন করবে। তাহলে আমরা এভাবে প্লাস এবং মাইনাস আকারেও কিন্তু সাইজ উল্লেখ করতে পারি। তবে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে আমাদের সর্বনিম্ন সাইজ হচ্ছে 1 এবং সর্বোচ্চ সাইজ হচ্ছে 7 এবং ডিফল্ট সাইজ কিন্তু 3। দেখো, আমার প্রত্যেকটা কথা কিন্তু এক একটা এমসিকিউ, আমি যা বলছি সব কিন্তু তোমাদের বইয়ের তথ্য। দ্যাটস ওয়াই তোমরা একটু নোট করবার সময় মনোযোগ দিয়ে নোট করবে বা ক্লাস করার সময় মনোযোগ দিয়ে ক্লাস করবে। তাহলে আমাদের একটা টপিক শেষ হলো, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। এবার আমরা আলোচনা করব HTML এ বাংলা লেখা, যেটা অনেকবার তোমাদের বোর্ড প্রশ্নে এসেছে। তাহলে এবারের টপিকটা কি?
এবারের টপিক হচ্ছে আমাদের HTML এ বাংলা ফন্ট দিয়ে লেখা। তাহলে বাংলা ফন্ট দিয়ে লেখা। এই তোমরা ফন্ট জিনিসটা তো বোঝো তাই না, নাকি বোঝো না? তোমরা দেখবা যে তোমাদের মোবাইলেও আসলে বিভিন্ন স্টাইলে কিবোর্ডে লিখতে পারো। লেখাগুলো অনেক মোটা বা লেখাগুলো অনেক একটু বাঁকা বা একটু ইটালিক টাইপের বা বিভিন্ন ডিজাইনের কিন্তু লেখা হয়, ওগুলোকে আমরা বলি ফন্ট। তো বাংলা ফন্ট আমরা দিয়ে কী করে লিখবো? আমরা তো ইংরেজিতে লিখি, আমরা তো ওয়েবসাইটে যা কিছু লিখি, কী লিখি বলো তো? ইংরেজিতে লিখি। আমরা এটা বাংলায় কিভাবে লিখবো? আমি বোঝানোর স্বার্থে বলি তোমাদেরকে। ধরো যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে HTML এর শুরু করি আর HTML এর শেষ করি, তারপরে এখানে হেড পার্ট থাকে, তারপরে বডি থাকে, বডির শুরু বডির শেষ, এবং বডির ভিতরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ হোক বা এমনিতেও আমরা কি করি বলো তো? লিখি। তো আমরা ইংরেজিতে লিখি এবং যা লিখি তা কিন্তু আমাদের স্ক্রিনে প্রদর্শন হয়। কিন্তু আসলে কি আমরা এখানে বাংলা লেখা কিবোর্ড থেকে লিখে দিলে কি আমাদের বাংলা লেখা প্রদর্শন হবে? উত্তর হচ্ছে না, আসলে বাংলা লেখা প্রদর্শন হবে না, কিছু ত্রুটি বা কিছু ঝামেলা থেকে যাবে। তো আমরা চলো জানবো যে HTML এ কী করে বাংলা লিখতে হয়। ঠিক আছে, ধরে নাও যে আমরা এরকম একটা আমাদের ওয়েবসাইটের একটা পেজ, এই ওয়েব পেজে লেখা আছে যে আমার নাম রাফিজ। তো লেখাটা দেখো বাংলায় লেখা আছে, তা আমরা ওয়েবসাইটে তো ইংরেজি লিখি ওয়েব পেজে। তো ওয়েব পেজে এখন আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে কি করে বাংলা লিখব? তো এটা লেখা একদম সহজ, ভয় পাবে না। দেখো প্রথমে তোমাদেরকে HTML দিয়ে শুরু করতে হবে এবং HTML এর এইখানে তোমাদের একটা এক্সট্রা শব্দ বা একটা ট্যাগ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তোমরা জানো HTML তো নিজেও একটা ট্যাগ, HTML তো নিজেও একটা ট্যাগ। তো আর ট্যাগের ভেতরে তো আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো HTML এর শুরু আর এই যে HTML এর শেষ। তো আমরা এই শুরুতে ওপেনিং পার্টে এখানে আমরা একটা কথা ইউজ করব, সেটা হচ্ছে একটা ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করব। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং ইকুয়াল দ্য কোটেশনের মধ্যে আমরা শুধু লিখব BN। পার্থক্যটা বুঝতে পেরেছো? আমরা এর আগে তো শুধু HTML এর শুরু এবং HTML এর শেষ করেছি, আর বাংলা লিখতে গেলে আমরা HTML এর শুরুতে একটা স্পেস দিয়ে আমরা লিখব হচ্ছে ল্যাং ইকুয়াল BN, মানে বাংলা লিখতে চাই তাই। তারপরে হচ্ছে আমরা HTML এর কি রয়েছে? HTML এর হেড পার্ট রয়েছে, তাহলে HTML এর হেডের শুরু এবং হেডের আমরা শেষ করি। তো এখন ঘটনা হচ্ছে হেডে আমরা একটা এক্সট্রা জিনিস ব্যবহার করব। তো হেডের ভেতরে আমরা এখনো পর্যন্ত কিছু ব্যবহার করিনি, কিন্তু বাংলা লিখতে গেলে তোমাকে যে হেডের শুরু এবং হেডের যে শেষ, এদের মাঝখানে তোমাদেরকে একটা কথা ইউজ করতে হবে। তো হেডের শুরু এবং হেডের শেষ, এই মাঝখানে তোমাদেরকে আরও একটা ট্যাগ ব্যবহার করতে হবে। এবং হেডের ভেতরে, এই হেড পার্টের ভেতরে কোনো কিছু যদি আমরা ব্যবহার করি সেটাকে আমরা হেড এলিমেন্ট বলি। তো একটা হেড এলিমেন্টের নাম হচ্ছে মেটা। কি বলতো? মেটা, MET, এটা মেটা। তো এই মেটা কথাটা লিখতে হবে, এই ট্যাগটা লিখতে হবে। এবং মেটা ট্যাগের কিন্তু ভাইয়া আমরা জানি যে মেটা ট্যাগের ওপেনিং আছে কিন্তু মেটা ট্যাগের ক্লোজিং নাই। অর্থাৎ হেড নিজে একটা ট্যাগ, হেডের শুরু হেডের শেষ, এবং এর ভেতরে আবার আর একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে মেটা। এবং মেটা এটা লিখে আমরা যে কাজটা করব, মেটার ভেতরে আমরা একটা অ্যাট্রিবিউট লিখব, সেটা হচ্ছে CHAR, মানে হচ্ছে ক্যারেক্টার ACT সেট, ক্যারেক্টার সেট ইকুয়াল দিয়ে আমরা লিখব হচ্ছে UTF-8। একটু জায়গার স্বল্পতা, বুঝে নাও একটু কষ্ট করে। ক্যারেক্টার সেট, তারপরে আমরা লিখব কি বলতো? UTF তে একটা হচ্ছে হাইফেন দিয়ে হচ্ছে 8। কেন লিখব এই কথাটা আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আমাদের এই যে মেটার ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট ক্লোজ, এবং মেটার ওপেনিংটাই লিখলাম, এবং ওপেনিং পার্টে আমরা ক্যারেক্টার সেট দিয়ে করলাম কি? UTF-8। খেয়াল করেছো কি যে মেটার ক্লোজিং কিন্তু নাই, অর্থাৎ মেটা একটা এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। আর হেডের শুরু হেডের শেষ,
হেডের ভেতরে আবার আমরা মেটা ট্যাগ ইউজ করলাম এবং মেটা ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে আমরা ক্যারেক্টার সেট করলাম UTF-8। ক্যারেক্টার সেট এটা একটা অ্যাট্রিবিউট, এটার কাজটা আমি একটু পরে বলি। তাহলে আমাদের পদ্ধতিটা কেমন? HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। HTML এ একটা বাংলা লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে ল্যাং, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, এবং BN বাংলা। অন্য ভাষায় লিখতে গেলে, ইংরেজি ভাষায় লিখতে গেলে আমাদের এটার প্রয়োজন হচ্ছিল না। এবং হেডের শুরু, হেডের শেষ, এদের মাঝখানে আবার আমাদেরকে একটা, খুব কঠিনভাবে ভেবে নিও না, সহজ জিনিস, এদের মাঝখানে আবার আমরা একটা মেটা নামের ট্যাগ ইউজ করব এবং মেটা ট্যাগে ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউটে দিব হচ্ছে UTF-8। তারপরে আমরা হেড পার্ট গেল, হেড পার্টের পরে আমাদের কি থাকে? বডি পার্ট থাকে। তাহলে বডির শুরু এবং বডির শেষ। এখন বডির ভিতরে তুমি বাংলা লেখাটা লিখে দিতে পারো। তো আমরা যে কোনো লেখাকে আমরা আসলে মূলত প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিই। প্যারাগ্রাফ ট্যাগকে আমি মাদার ট্যাগও বলি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিলে আসলে লেখাগুলো লাইন বাই লাইন আসে, অর্থাৎ একটা সুন্দর করে লাইন শেষ হবে, তারপরে আবার নতুন লাইন সৃষ্টি করবে, উলট পালট হবে না, সজ্জিত অবস্থায় থাকবে। তো প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে ওই যে ওই লেখাটা আমার নাম রাফিজ, এই লেখাটা লিখে দাও। তাহলে লেখাটা কি ছিল? আমার নাম রাফিজ, আমার নাম রাফিজ। আমি এখানে কালার পেন ইউজ করছি তোমাদের সৌন্দর্যের জন্য, এছাড়া কিছু না। এখানে এখানে এটা তো তুমি লিখতেছো, মানে এখানে তো তুমি কোডিং করতেছো, তাই না? এখানে তুমি কোডিং করতেছো। তাহলে পি এর শুরু আর এই যে পি এর কি বলো তো শেষ। তাহলে খুব সহজ সোজা কথা একটা, যে আমরা বাংলা লিখতে চাইলে যে বাংলা লেখাটা লিখবো সেটা বডির ভিতরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে সেই বাংলা লেখাটা লিখবো। প্যারাগ্রাফ ট্যাগ না লিখলে লেখাটা আসবে না তেমনটা নয়, তবে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখলে লেখাগুলো সুন্দর সজ্জিত অবস্থায় আসবে। এবং HTML লেখার সময় আমরা ল্যাং দেব BN, ল্যাং HTML দিয়ে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব ল্যাং BN বাংলা, আর হচ্ছে হেড এলিমেন্টের, হেডের মধ্যে আমরা একটা এলিমেন্ট ইউজ করব, সেটাকে আমরা বলি মেটা ট্যাগ, এবং মেটা ট্যাগের আমরা অ্যাট্রিবিউট দেবো ক্যারেক্টার সেট ইকুয়াল টু UTF-8। তাহলে আমাদের বাংলা লেখা হয়ে যাবে। তোমরা এবার আসো, তোমরা আসলে এখানে BN কেন লিখবা? বাংলা ভাষা বোঝানোর জন্য ল্যাঙ্গুয়েজ BN লিখবা। আর ক্যারেক্টার সেটটা আসলে কি বা UTF কি? এই যে আমরা এখানে লিখলাম ক্যারেক্টার সেট ইকুয়াল টু কোটেশন, এখানে লিখলাম UTF-8। এটা মূলত আসলে কি? দেখো তুমি ওয়েবসাইটে তো বাংলা লিখো না, তুমি তো ইংরেজিতে লিখো। এখন বাংলায় লিখতেছ, তখন তুমি যখন UTF-8 লিখছো, এই UTF হচ্ছে একটা জনপ্রিয় ইউনিকোড ক্যারেক্টার। UTF হচ্ছে কি বললাম? একটা জনপ্রিয়, এটা একটা জনপ্রিয় ইউনিকোড ক্যারেক্টার। ইউনিকোড সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই 3 অধ্যায়ে আছে, যে ইউনিকোড হচ্ছে এমন একটি কোড যেটি দিয়ে পৃথিবীর সমস্ত ভাষাকে ব্যবহার করা যায়। অর্থাৎ পৃথিবীর সমস্ত ভাষাকে আমরা লিখতে চাইলে, যেমন ইংরেজি ব্যতীত তুমি বাংলা, উর্দু, ফার্সি যে কোনো ভাষা ব্যবহার করতে চাইলে তুমি, একটু মনে হয় কেটে গেছে, আচ্ছা এবার দেখে নাও। তাহলে আমরা কি করেছিলাম? ক্যারেক্টার সেট দিয়ে UTF-8 লিখেছিলাম। এটা কি? একটা জনপ্রিয় ইউনিকোড ক্যারেক্টার, ঠিক আছে? এটা দিয়ে মূলত আসলে আমাদের ইউনিকোডকে একটু নির্দেশ করব, এবং ইউনিকোডের একটা জনপ্রিয় ক্যারেক্টার হচ্ছে UTF-8। তো যাই হোক, তুমি অত কিছু না জানলে হবে, তুমি যদি একটু খেয়াল করো কিভাবে লিখতে হয়। প্যারাগ্রাফ বডির ভিতরে আমরা বাংলাটা লিখব এবং হেড পার্টে আমরা মেটা লিখে ক্যারেক্টার সেট দেবো UTF, এবং HTML এর শুরুতে আমরা দেবো ল্যাং দিয়ে BN। তাহলে আমাদের বাংলা লেখাটা হয়ে যাবে। কিছু ব্যাপার রয়েছে বলতে ইচ্ছে করছে, তারপরেও বলতে চাচ্ছি না আসলে, তারপরেও বলি। আমাদের এই যে ল্যাং BN না লিখেও যদি না লিখি, অথবা আমরা যদি এই যে মেটা ক্যারেক্টার UTF-8 না লিখি, শুধু বডির ভিতরে প্যারাগ্রাফ দিয়ে লিখি, তারপরেও কিন্তু আমাদের উত্তর আসবে, যদি আমাদের কম্পিউটারটা উইন্ডোজ 10 থাকে এবং এই উইন্ডোজ 10-এ বা আপগ্রেড যে উইন্ডোজগুলো রয়েছে, উইন্ডোজ 10 বা 11 বা 12 যেগুলো যাচ্ছে এখন, এগুলো নিয়ে আসলে ওই ক্যারেক্টার সেটটা UTF ডিফল্ট থাকে। যাই হোক, এত গভীরে না যাই, তারপরেও তোমাদের বই যেভাবে শিখিয়েছে আমি তোমাদেরকে সেইভাবে শেখাচ্ছি। তাহলে আমাদের 2টা টপিক শেষ হলো, সেটা হচ্ছে বাংলা লেখাও আমরা জানলাম। এবার মজার একটা টপিক রয়েছে হেডিং ট্যাগ, হেডিং যুক্ত করা। ঠিক আছে, ধৈর্য ধরে ক্লাসটা করো, তোমাদের অনেক উপকার হবে। অল্প সময়ে তোমরা আজকে অনেক কিছু শিখতে পারবে। তো এবার আমাদের
যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকের নাম হচ্ছে হেডিং ট্যাগ। আসলে হেডিং জিনিসটাকে একটু বুঝি আমরা। মূলত হেডিং মানে তো শিরোনাম, তাই না? তাহলে ওয়েব পেজে শিরোনাম দিতে কি দিতে? শিরোনাম দিতে হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। এবার তোমাদেরকে আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাই। যে ধরে নাও তোমরা ওয়েবসাইটের ভেতরে তুমি দেখবা, ধরে নাও তোমাদের কলেজের যদি ওয়েবসাইট হয়, তো দেখবে এখানে কলেজের নামটা বড় করে লেখা আছে। ধরে নাও লেখা আছে বড় করে রাজশাহী কলেজ, বড় করে লেখা থাকবে রাজশাহী কলেজ, থাকে না? তারপরে তোমার ধরে নাও রাজশাহী কলেজ সম্পর্কে কিছু কথা থাকলো ছোট অক্ষরে, তারপরে ছবি থাকলো, আবার অনেক ধরনের বিষয় হাইপারলিঙ্ক করে দেওয়া থাকলো, মানে অনেকগুলো পেজে যাওয়া যায়। তো বিষয় হচ্ছে যে আমাদের এই পেজের শুরুতে কোনো কিছু হেডিং আকারে অর্থাৎ বড় আকারে দেখাতে চাইলে আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে হেডিং ট্যাগ বা শিরোনাম ট্যাগ। তো এই হেডিং ট্যাগ মূলত 6টা। হেডিং ট্যাগ কয় প্রকার? 6 প্রকার। এবং সেই প্রকারগুলো কীরকম? H1, H2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 এবং হেডিং 6। তো তোমাদের একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাই, তাহলে খুব তোমরা বুঝতে পারবে ভালো করে। তো ধরে নাও HTML এর শুরু দিলাম এবং HTML এর শেষ। আমরা হেড পার্ট খুব একটা প্রয়োজন, মানে হেড পার্টের কোনো এখানে ব্যবহার আমি দেখাচ্ছি না, হেড পার্টের কোনো কাজ নাই আপাতত। তারপরে ধরে নাও বডি, যে বডির শুরু এবং বডির শেষ। তো এই বডির ভিতরে ধরে নাও আমি একটা হেডিং ট্যাগ ইউজ করলাম। হেডিং ট্যাগের নাম হচ্ছে H1। তাহলে কোন এই যে 6টার মধ্যে কোনটা ইউজ করলাম আমি? H1। এখন এর ভেতরে যদি আমি লিখি হচ্ছে ধরে নাও তোমাদের নীল আশা, আর H1 এর ওপেনিং আছে, H1 এর কি? H1 এর ক্লোজিং, এটা H1 এর ওপেনিং আর H1 এর ক্লোজিং। তো তোমরা দেখবা ওয়েবসাইটে নীল আশা লেখাটা যেহেতু হেডিং 1 দিয়েছ, হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড়, হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড়। তো তোমরা আউটপুটে দেখবা, তোমাদের পেজের ভেতরে আউটপুটে দেখবা নীল আশা লেখাটা অনেক বড় আকারে আসছে, অনেক বড় আকারে আসছে। এখন তোমরা যদি হেডিং 1 ইউজ না করে, আমি একসাথে এখানে দেখিয়ে দিচ্ছি, ধরে নাও হেডিং 2 ইউজ করতা, দিয়ে লিখতা নীল আশা, নীল আশা, এই যে হেডিং 2 এর শেষ, হেডিং 2 এর শেষ। তাহলে দেখতা যে নীল আশা লেখাটা কিছুটা ছোট আসছে, নীল আশা কিছুটা ছোট আসছে। তার মানে হেডিং 2 এর থেকে হেডিং 1টা বড়, অর্থাৎ ক্রমটা এরকম, সবচেয়ে বড় হেডিং দিতে চাইলে H1, তার থেকে একটু ছোট হচ্ছে হেডিং 2, তার থেকে ছোট হেডিং 3, তার থেকে ছোট হচ্ছে হেডিং 4, এবং তার থেকে ছোট হচ্ছে হেডিং 5, এবং সবচেয়ে ছোট হেডিংটা হচ্ছে H6। অর্থাৎ হেডিং 6 দিলে হেডিংটা অনেক ছোট আসবে, আর H1 দিলে হেডিংটা শিরোনামটা অনেক বড় আকারে দেখাবে। রাজশাহী কলেজ লেখাটাই যদি আমরা হেডিং 1 দিই তাহলে অনেক বড় দেখাবে, আবার H2 দিলে আরেকটু ছোট দেখাবে, H3 দিলে আরও একটু ছোট দেখাবে। আশা করি বুঝতে পেরেছ। তো একইভাবে আমি যদি তোমাদের সবগুলো একটু দেখাই, হেডিং অর্থাৎ হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো দেখবা হেডিং 3তে যদি আমরা নীল আশা লিখি, এই যে হেডিং 3 শেষ, হেডিং 4 এর শেষ, হেডিং 5 এর শেষ, হেডিং 6 এর শেষ। তো দেখবা ধারাবাহিকভাবে লেখাগুলো একটু ছোট ছোট আসবে, অর্থাৎ হেডিং 1 এর জন্য অনেক বড় নীল আশা আসবে, হেডিং 2 এর জন্য অনেক ছোট, আরেকটু ছোট, হেডিং 3 এর জন্য আরেকটু ছোট আসবে হেডিংটা, হেডিং 4 এর জন্য আরেকটু ছোট আসবে, হেডিং 5 এর জন্য আরেকটু ছোট আসবে, এবং হেডিং 6 এর জন্য আরও ছোট আসবে। এখন তুমি কোন হেডিংটা ইউজ করতে চাও?
তুমি যদি অনেক বড় হেডিং দিতে চাও তাহলে H1 ইউজ দিবা, আর যদি আরেকটু ছোট দিতে চাও তাহলে H2 ইউজ করবা, আরেকটু ছোট দিতে চাইলে H3 ইউজ করবা। মূলত তুমি শিরোনামটা কত বড় দিবা বা কত বড় দিবা, অনেক বড় সাইজে দিবা না অনেক ছোট সাইজে দিবা, সেটা তোমার উপর নির্ভর করছে। তো আশা করি আমরা হেডিং ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম যে মূলত কোনো কিছু শিরোনাম দিতে আমাদের হেডিং ট্যাগ ইউজ করা হয়। হেডিং ট্যাগ কয়টা আমাদের? 6টা, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, এবং আমরা এখানে উদাহরণ সহকারে একটু দেখলাম। তাহলে আমাদের দেখছো খুব দ্রুত কিন্তু আমাদের আইটেমগুলো শেষ হচ্ছে। তো আমাদের HTML হেডিং যুক্ত শেষ হলো। এবার প্যারাগ্রাফ, 1 মিনিটের একটা কথা, প্যারাগ্রাফ ট্যাগটা একটু তোমাদের 1 মিনিটে আমি একটু বোঝাই। প্যারাগ্রাফ সম্পর্কে তোমরা অলরেডি কিছু ছোটোখাটো বিষয় তোমরা জেনে গেছো যে প্যারাগ্রাফটা কী স্বার্থে ব্যবহার করা হয়। তারপর আমি এখানে একটু আলোচনা করি। এবারের টপিক হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তোমরা কিন্তু বোরিং হয়ে যেও না, হ্যাঁ? আমি কিন্তু বাইরের কোনো কথা বলছি না, তোমাদের একদম ক্লাসে আমি ফোকাস দিয়ে আছি। তো দেখো প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটা আমরা সম্পর্কে একটু বলি যে লেখাকে অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ, লেখাতে একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে। তো আমি তোমাদেরকে এটা এইভাবে বোঝাই। লেখাতে মানে টেক্সটে প্যারা তৈরি করতে বা প্যারাগ্রাফ তৈরি করতে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাই, ঠিক আছে? এবং প্যারাগ্রাফ ট্যাগটা কেমন? প্যারাগ্রাফের শুরু এবং মাঝখানে আমাদের কন্টেন্ট থাকে এবং প্যারাগ্রাফের শেষ। দেখলা এর আগে আমরা অনেক জায়গাতে কিন্তু বডিতেই প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করেছি। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, তাহলে খুব ভালো করে বুঝবে। ধরে নাও এটা আমাদের একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ। তো ওয়েব পেজে আমাদের মানে লেখাটা এরকম করে আছে যে আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, এইভাবে আছে। তারপরে দেখছো একটা স্পেস রয়েছে, তারপরে আবার লেখা আছে যে there are many rivers in our country. আমি লিখলাম যে it is a small country. তাহলে বলো তো এখানে কয়টা প্যারা রয়েছে? এই একটা প্যারা আছে এবং এই একটা প্যারা আছে। প্যারা কয়টা আছে? 2টা। তো এরকম প্যারা যদি তৈরি করতে চাও তাহলে তোমাকে কোডিংটা কি করে করতে হবে? তো HTML এর শুরু এবং HTML এর শেষ, HTML এর শেষ তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এই যে একটা প্যারা এবং এই যে একটা প্যারা, মাঝখানে গ্যাপ রয়েছে। তো এই প্যারাটা তৈরি করতে হবে। আচ্ছা, HTML এর শুরু, HTML এর শেষ। HTML এর কয়টা পার্ট? 2টা পার্ট। একটা হচ্ছে হেড পার্ট। তাহলে হেডের শুরু, হেডের মধ্যে আপাতত কিচ্ছু থাকছে না। তোমাদের মনে প্রশ্ন জাগছে, ভাইয়া পরীক্ষায় আমরা কি করব? দেখো হেড এলিমেন্ট মানে হেডের ভেতরে যদি কোনো কিছুর ব্যবহার করার প্রয়োজন না হয় তোমরা হেডটা না লিখলেও পারো। অনেক গাইডে দেখবা মানে সাপ্লিমেন্টে দেখবা যে হেডটা ব্যবহার করছে না, সরাসরি HTML এর পরে বডিতে চলে যাচ্ছে। বডির শুরু, বডির শেষ। তো এর কারণ হচ্ছে আমাদের তো হেডটার প্রয়োজন হচ্ছে না তাই। তবে যখন তোমরা কিছুদিন আগে দেখলা HTML এ বাংলা লিখতে গেলে তখন কিন্তু আমাদের মেটা নামের একটা অ্যাট্রিবিউট, মেটা নামের একটা ট্যাগ ব্যবহার করা লাগে। তো এই যে দেখো, তাহলে যখন হেডিংয়ে আমার কোনো কিছুর ব্যবহার করার প্রয়োজন হচ্ছে তখন আমরা হেডিংটা ইউজ করতে পারি। তবে তোমরা এভাবে রেখে দিলেও স্যার অখুশি হবে না। এই যে ডট ডট দিয়ে রেখে দিলেও স্যার অখুশি হবে না।
তুমি কিছু ব্যবহার করলে না, সমস্যা নেই। তো আমাদের যাবতীয় কাজ বডির ভিতরে। তো আমরা দেখছি এই বডির ভিতরে আমাদের এই পেজটার ভিতরে দুইটা প্যারা আছে। তাহলে এই প্যারাটার জন্য তুমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দাও। তাহলে প্যারাগ্রাফ ট্যাগে শুরু, যা লেখা আছে সে লেখাটা লিখে দাও। ধরুন লেখা আছে আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। এই যে প্যারাগ্রাফের শুরু, প্যারাগ্রাফের শেষ। তাহলে কি হবে জানো, একটা প্যারা তৈরি হয়ে গেল। তার নিচে আর একটা প্যারা আছে না, তাহলে তুমি কি করো, আর একটা প্যারাগ্রাফ দাও। যে কি লেখা আছে, দেয়ার আর মেনি রিভার্স, দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ আ স্মল কান্ট্রি। এই যে প্যারাগ্রাফের শুরু, এই যে প্যারাগ্রাফ শেষ। তাহলে হবেটা কি, এই প্যারাগ্রাফটা শুরু শেষের কারণে এই লেখাগুলো একটা প্যারাতে উপস্থাপন হবে, এবং এই প্যারাগ্রাফের শুরু এবং শেষের জন্য এই লেখাগুলো আর একটা প্যারাতে উপস্থাপন হবে। কিন্তু তুমি যদি একটা কাজ করতে, যে এইটা দিয়ে শুরু করতে, মানে একটাই প্যারাগ্রাফ ইউজ করতে, এই প্যারা দিয়ে শুরু করতে এবং এই প্যারা দিয়ে শেষ করতে, তাহলে এই যে দেয়ার আর ম্যানি রিভার্স, এই লেখাটা এখান থেকেই শুরু হয়ে একটা প্যারা হইতো, মানে মাঝখানে এই স্পেসটা তৈরি হইতো না। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ তুমি যদি একাধিক প্যারা তৈরি করতে চাও, তাহলে তুমি একাধিকবার প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবা। আর যদি লেখাটা একটা প্যারাতে নিতে চাও, তাহলে একটা প্যারা শুরু এবং প্যারার শেষ। আশা করি প্যারাগ্রাফ ট্যাগ বুঝতে পেরেছো। এটা আলাদা কিছু না, লেখাতে প্যারাগ্রাফ তৈরি করতে আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়। প্যারাগ্রাফের শুরু এবং প্যারাগ্রাফের শেষ যেহেতু আছে, সেহেতু আমরা বলতে পারি প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। যে ট্যাগের শুরু এবং শেষ থাকে সেটাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। তো আমাদের প্যারাগ্রাফ ট্যাগও শেষ। দেখো আর মাত্র 3টা ছোট ছোট টপিকস রয়েছে, তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে। তো এবার দেখো, লাইন ব্রেকিং স্পেস, টেক্সট ফরম্যাটিং ট্যাগ এবং নন ব্রেকিং স্পেস। 5-10 মিনিট লাগবে, একটু দেখে নাও। তো লাইন ব্রেকিং স্পেস ট্যাগটা একটু, বা বিআর ট্যাগের একটু ব্যবহার করি, হ্যাঁ, ব্যবহারটা শিখি। তো এবারের টপিকটা হচ্ছে আমাদের বিআর ট্যাগ। আসলে এই বিআর ট্যাগটা কেন ব্যবহার করা হয়? এই বিআর ট্যাগটা ব্যবহার করা হয় লাইন ব্রেক করতে। বিআর বলতে ব্রেক, লাইন ব্রেক করতে। এবং তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, বিআর এর শুরু আছে, কিন্তু বিআর এর এই যে শেষ বোঝানোর জন্য আমরা স্ল্যাশ দিয়ে যেটা লিখেটা নাই। তার মানে বিআর এর শুধু ওপেনিং রয়েছে। আচ্ছা, আমরা শিখেছিলাম যে যার শুধুমাত্র ওপেনিং থাকে সেটাকে আমরা কি বলি, এমটি ট্যাগ। তাহলে বিআর ট্যাগ একটা কি বলতো, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। তো বিআর ট্যাগের কাজটা কি, লাইন ব্রেক করা। এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটু উদাহরণ আকারে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এটা আমাদের ওয়েবসাইটের একটা পেজ। এই পেজের ভেতরে আমরা লেখা আছে, লেখাটা এরকম যে there are many school in my area। একটু লক্ষ্য করো তো, আমরা এইখান থেকে কি আবার লেখাটা শুরু করতে পারতাম না? কিন্তু এইখান থেকে আমরা লেখা না শুরু করে পরের লাইন থেকে লিখছি যে বাট ধরে নাও, দামকুড়া স্কুল ইজ দ্য বিগেস্ট স্কুল ইন। খেয়াল করো, ইনের পরে কি আমাদের এখানে যথেষ্ট জায়গা ছিল না? আমরা চাচ্ছি যে না, আমরা নিচে লাইনে লিখব ইন আওয়ার এরিয়া। তাহলে ঘটনাটা বোঝো, ঘটনাটা হচ্ছে আমরা এই যে একটা লাইন শেষ হচ্ছে না, কিন্তু আমরা শেষ না করে আমরা পরের লাইনে চলে যেতে চাই। ঠিক আছে, হুট করে আমরা এই যে এই লাইনটা শেষ, আরও লিখলে তো শেষ হইতো, এখানে গেলে শেষ হইতো, কিন্তু আমরা পরের লাইনে চলে গেছি। তো এই যে একটা লাইন ব্রেক করে আবার একটা লাইন তৈরি করা, একটা লাইন ব্রেক করে আবার একটা লাইন তৈরি করা, এটার জন্য আমরা কোনটা ইউজ করি, বিআর ট্যাগ ইউজ করি। তো এটার জন্য কোডিংটা কেমন হবে, HTML এর শুরু এবং
HTML এর শেষ, হেড পার্ট আমি লিখলাম না, হেডের ব্যবহার নাই, বডির শুরু, বডির শেষ, এবং বডির ভিতরে আমরা দেখছি যে এখানে একটা লেখা আছে। তো আমাদের এখানে কিন্তু একাধিক প্যারা নাই, প্যারা কিন্তু একটাই, খেয়াল করো। একাধিক প্যারা হইতো কখন, যদি এরকম হইতো যে দুইটা লাইন লিখছে, মাঝখানে একটা লাইন নাই, দিয়ে লিখছে, তাহলে এখানে কয়টা প্যারা আছে, দুইটা প্যারা। কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে যে একটা লাইন পুরোটা লিখছে, আর একটা লাইন পুরোটা না লিখে পরের লাইনে এসে আবার পুরোটা লিখছে, বা এই লাইনটা ব্রেক করে এখানে চলে আসছে। তো আমাদের সমস্ত লেখা যেহেতু একটা প্যারার ভেতরে আছে, তাহলে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফের শেষটা এখানে দিলাম, এবং সেই প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখছি লেখা আছে, যে লেখাটা কি লেখা আছে, দেয়ার আর ম্যানি স্কুল। আচ্ছা, এখানে কিন্তু লাইন ভেঙে পরের লাইনে আসেনি, আসলে পেজটার জায়গা শেষ তাই নিচে এসছে, এটা অটোমেটিক, তুমি কোডিং করার সময় নর্মাল করবা। তাহলে স্কুল ইন মাই এরিয়া। এবার মজাটা দেখো, এখানে তো তুমি আরও এখানে কিন্তু আরও লেখা হইতো, তো না লিখে তুমি এরিয়া লেখাটার পর এই ফুল স্টপের পর কি পরের লাইনে চলে এসছো না? তাহলে তোমরা এই জায়গাতে একটা বিয়ার লিখবা, বিয়ার দিয়ে আবার লেখা শুরু করবা, বাট দামকুড়া স্কুল ইজ দ্য বিগেস্ট স্কুল ইন। দেখো, ইনের পরে আমাদের এখানে আরও লেখা যেত না, কিন্তু ইন লেখাটার পরে পরের লাইনটা ব্রেক করে এখানে এসেছে না, তাহলে ইন লেখাটার পরে আমরা কি লিখবো বলো তো, বিয়ার। তাহলে ইন আওয়ার এরিয়া। এই যে প্যারাগ্রাফটাকে শুরু করছিল, এই যে প্যারাগ্রাফটাকে শেষ, মাঝখানে আসলে মূলত এই জায়গায় ব্রেক ইউজ করলো আর এই জায়গায় ব্রেক ইউজ করলা কেন, এই যে এরিয়া লেখাটার পরে লাইন ভেঙে পরের লাইন এসছে, তাই এরিয়া লেখার পরে বিআর ইউজ করলা, এবং এখানে ইন লেখাটার পরে লাইন ভেঙে পরের লাইন এসছে, তাই তুমি এই ইন লেখাটার পরে বিআর ইউজ করে তুমি নর্মালভাবে কোডিং করলা। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বিআর ট্যাগের ব্যবহার। বিআর ট্যাগও শেষ, যেটাকে আমরা লাইন ব্রেক বলি, লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ইউজ করা হয়। এবার হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো চলো এবার আমরা জানবো হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টপিকটার নাম কি বললাম বলো তো, টপিকটার নাম হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তোমরা সবাই জানো তো যে টেক্সট মানে আসলে লেখালেখি, তাই না, লেখা। তো মূলত টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো কী কারণে ব্যবহার হয়, একটা ট্যাগ না, কিন্তু টেক্সট ফরম্যাটিং অনেকগুলো ট্যাগ রয়েছে, যেগুলো তোমরা ইতিমধ্যে কয়েকটা জেনেও গিয়েছ। টেক্সট ফরম্যাটিং ট্যাগ কেন ব্যবহার করা হয়, আমাদের যে ওয়েব পেজে আমরা লিখি, সেই ওয়েব পেজের লেখাগুলাকে দৃষ্টিনন্দন করা, মানে হচ্ছে লেখাকে সঠিক রূপদান, আকার আকৃতি, তারপর দৃষ্টিনন্দন করে তোলার জন্য টেক্সট ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়। টেক্সট ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়, বুঝতে পেরেছ? তাহলে ওয়েব পেজের লেখাকে সঠিক রূপদান, দৃষ্টিনন্দন করে তোলার জন্য টেক্সট ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরে নাও আমরা HTML এর শুরু এবং HTML এর শেষ করলাম। তো এর ভেতরে তো হেড পার্ট থাকে, হেড নিলাম না, ধরে নাও বডির শুরু এবং বডি শেষ করলাম, এবং তার ভেতরে আমরা একটা কাজ করলাম, আমরা আন্ডারলাইন ইউ লিখলাম, ইউ। এই যে বডির ভিতরে বডির শুরু বডি শেষ, এর মাঝখানে লিখলাম ইউ দিয়ে আমি ধরে নাও লিখলাম হচ্ছে রাজশাহী, এবং ইউ এর শেষ। তো হবেটা কি, যে HTML এ শুরু করছো, বডি শেষ করছো, এর মাঝখানে আন্ডারলাইন ট্যাগ দিয়ে তুমি রাজশাহী লিখেছো, আউটপুটটা তুমি দেখবা যে রাজশাহী লেখাটা আসবে তোমাদের পেজে, এবং তার নিচে একটা আন্ডারলাইন আসবে।
তো এই যে লেখাটাকে তুমি চাও যে এর নিচে একটা আন্ডারলাইন আসুক, এটার জন্য তুমি এই যে ইউ ট্যাগটা ইউজ করলা। তো এই যে ইউ ট্যাগ হচ্ছে একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো এরকম অনেকগুলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ তোমাদের বইয়ে রয়েছে, তো আমি সবগুলোকে একসাথে একটু আলোচনা করে দিই, ঠিক আছে? তাহলে আমি টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলোকে একসাথে আলোচনা করে দিই। ধরো HTML এর শুরু এবং HTML এর শেষ, এবং এর হেড পার্ট থাকে। হেডটাকে আমি লিখবো, বলো, হেডটার তো ব্যবহার নেই, আমি লিখলাম না, ঠিক আছে? তো এই যে বডির শুরু, এই যে বডির শেষ। এর ভেতরে আমি দেখো একে একে অনেকগুলো ট্যাগ ব্যবহার করছি। তো প্রথমে আমি তোমাদের বি ট্যাগটা ব্যবহার করে দেখাই। বি ট্যাগ, বি মানে মূলত বোল্ড। বি মানে কি বললাম? বোল্ড। অর্থাৎ তোমাদের প্রথমে আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে বি ট্যাগ, এবং এর ভেতরে সাপোজ তুমি লিখলা হচ্ছে রাজশাহী, বোল্ডের শেষ। তো তোমরা আউটপুটটা একটু খেয়াল করবা যে এটার যে আউটপুট পাবা সেখানে রাজশাহী লেখাটা একটু মোটা দেখাবে, বোল্ড আকারে দেখাবে। রাজশাহী লেখাটা এরকম বোল্ড আকারে দেখাবে। এই যে লেখাগুলো একটু মোটা মোটা দেখাবে, বোল্ড দেখাবে। এগুলো তো আমি আউটপুট আকারে কম্পিউটারে দেখাই, তো আসলে সময় সংক্ষেপের কারণে আমি এভাবে দেখাচ্ছি। একটু বুঝতে পারলা কি? লেখাগুলো একটু মোটা দেখাবে। তার মানে তোমরা যদি দেখো তোমাদের কোশ্চেন লেখাগুলো একটু মোটা আছে, তাহলে যে লেখাটা মোটা আছে সেই লেখাটার আগে এবং পরে তোমরা বোল্ড ট্যাগ ইউজ করবা। এরপরে তোমাদের আন্ডারলাইন ট্যাগটা কিছুক্ষণ আগে দেখালাম। ধরে নাও আন্ডারলাইন লিখে যদি আমি রাজশাহী লিখি এবং আন্ডারলাইনে শেষ করি, বলো তো কি হবে? আমাদের এই রাজশাহী লেখাটা এরকম দেখাবে, কিন্তু এর নিচে একটা আন্ডারলাইন আসবে। আন্ডারলাইন ট্যাগের পর আরও একটা তোমাদের জনপ্রিয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ হচ্ছে আই ট্যাগ। আয়ের শুরু করেছিলাম, আয়ের শেষ করলাম। আই মানে মূলত হচ্ছে ইটালিক ট্যাগ। তো ইটালিক লেখাগুলো তোমরা একটু খেয়াল করবে, কিছুটা বাঁকা দেখায়। তো মাঝখানে রাজশাহী লিখেছো, তো রাজশাহী লেখাটা এরকম কিছুটা বাঁকা দেখাবে। বাঁকা দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে তুমি আই ট্যাগ ইউজ করেছো, মানে লেখাটা একটু বাঁকা দেখাবে। তারপরে ধরে নাও তোমরা ডিলেট ট্যাগ ইউজ করছো, ডিএল দিয়ে লিখছো হচ্ছে রাজশাহী। এই যে দিয়ে লিখছো হচ্ছে ডিএল এর শেষ। তো এটার আউটপুটটা কেমন পাবো জানো? এটার আউটপুটটা এরকম হবে। ডিলেট ট্যাগ মূলত লেখার মাঝখান দিয়ে একটা দাগ নিয়ে আসে। তো রাজশাহী লিখেছো তোমরা, এটাকে ডিলেট করে দেওয়ার জন্য মাঝখান দিয়ে একটা এই যে দাগ চলে আসবে। বুঝতে পেরেছো ডিলেট ট্যাগের কাজ? এরকম আরও ট্যাগ রয়েছে, যেমন বিআই ট্যাগ, বিআইজি, বিগ ট্যাগ। বিগ ট্যাগের ভেতরে তোমরা যদি রাজশাহী লিখো, বিগের শেষ করলাম। নর্মাল যে লেখাটা দেখায়, অর্থাৎ নর্মাল যে ফন্টে তোমার ওয়েবসাইটে লেখাটা দেখায় তার থেকে একটু বড় আকারে আসবে। এই যে দেখো রাজশাহী লেখাটা একটু বড় আসলো, এর কারণ তুমি এখানে বিগ ট্যাগ ইউজ করেছো। একইভাবে তোমরা আরেকটা ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে স্মল ট্যাগ। স্মল ট্যাগ দিয়ে যদি রাজশাহী লিখো কোডিং করার সময়, তাহলে তোমরা দেখবা রাজশাহী লেখাটা নর্মাল যে লেখা আসে তার থেকে কিছুটা ছোট আসবে, লেখাটা আকৃতিটা কিছুটা কি আসবে, ছোট আসবে। তারপরে তোমাদের ইএম মানে হচ্ছে এমফাসাইজড, এরকম একটা ট্যাগ রয়েছে, ইএম ট্যাগ, এমফাসাইজ ট্যাগ। তারপরে তোমাদের আরও রয়েছে, যেমন হচ্ছে ইনস্ট ট্যাগ। তো মূলত এই ইনস্ট ট্যাগের কাজ এবং এই আন্ডারলাইন ট্যাগের কাজ কিছুটা কাছাকাছি। ইনস্ট ট্যাগ INS আসে আসলে, এবং এর মাঝখানে তোমরা যদি রাজশাহী লিখো এবং INS, ইনস্ট ট্যাগের শেষ করো। আসলে ইনসের পূর্ণরূপ হচ্ছে ইনসার্ট। কি বলতো? ইনস মানে হচ্ছে ইনসার্ট। তো তুমি যে লেখাটাই ইনস বা ইনসার্ট করবা, ধরে নাও রাজশাহী লেখার আগে পরে ইনস দিয়েছো, তো রাজশাহী লেখাটাকে মার্ক করবে, মানে ওইটাকে ইনসার্ট করবে, ওইটাকে মার্ক করবে।
তো মার্ক করার জন্য এই নিচে একটা আন্ডারলাইন প্রদর্শন হবে। তো তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের এই রাজশাহী লেখায় আন্ডারলাইন ইউজ করলাম, আন্ডারলাইনের কাজ এবং ইনসের কাজ কি একই? হ্যাঁ, কিছুটা একই। আন্ডারলাইন করলে ওই লেখাগুলোর নিচে আন্ডারলাইন আসবে, আর ইনসার্ট করলে ওই লেখাটা আসলে আন্ডারলাইন হবে মূলত ওইটাকে হাইলাইট করার জন্য। বুঝতে পেরেছ? তো আরও দু একটা ট্যাগ রয়েছে, যেমন ইএম আছে। ইএম হচ্ছে লেখাকে ইমফ্যাসাইজ করার জন্য। আর একটা ইমফ্যাসাইজের ব্যাপারটা আমি তোমাকে একটু বলেই দিই, আসলে বলতে চাচ্ছিলাম না এগুলো, তারপরে বলে দিই। ইএম দিয়ে আমি যদি রাজশাহী লিখি, তো এগুলো কম্পিউটারে তোমরা যদি করো, অর্থাৎ HTML এ যদি কোডিং করো, তাহলে দেখবা যে ইএমটা ইমফ্যাসাইজ যদি কোনো লেখাকে করো, তাহলে সেই লেখাটাও আসলে একটু মোটা আকারে দেখাবে। রাজশাহী লেখাটাকে করেছো তো রাজশাহী লেখাটাই কিছুটা মোটা আকারে দেখাবে। রাজশাহী। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাইয়া বোল্ড ট্যাগ আর ইএম ট্যাগের কাজটা কি একই? হ্যাঁ, কিছুটা একই। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। বোল্ড ট্যাগ করলে যেমন লেখাটা মোটা হয়, এই ইএম ট্যাগ অর্থাৎ এমফাসাইজ করলে লেখাটা কিন্তু মোটা হয়। একইভাবে আন্ডারলাইন ট্যাগ করলে যেমন লেখা নিচে দাগ আসে, আবার ইএনএস ইনসার্ট করলেও কিন্তু আসলে লেখাটা নিচে কি আসে? দাগ আসে। তাহলে বি মানে হচ্ছে কি ট্যাগ? বোল্ড ট্যাগ। তোমরা বই থেকে একটু পড়ে নিও। বোল্ড ট্যাগ লেখাকে বোল্ড করে। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। ইউ মানে কি বললাম? আন্ডারলাইন। তোমরা বই থেকে একটু পড়ে নিতে পারো। আই ট্যাগ মানে হচ্ছে ইটালিক, লেখাকে কি করে? বাঁকা করে। ইটালিক লেখাকে কি করে? বাঁকা করে। ডিএল ট্যাগ লেখার মাঝখান দিয়ে ডিলিট করে। তাহলে এটার কাজ কি করা? ডিলিট করা। ডিলিট করা বোঝানোর স্বার্থে, মানে এটা বাদ দিয়ে দেওয়া বোঝানোর স্বার্থে ওটার মাঝখান দিয়ে একটা দাগ চলে যায়। অনেক সময় তোমরা দেখো যে আমাদের ধরুন একটা জিনিসের দাম 800 টাকা ছিল, ওটা বাদ হয়ে ওটার দাম হচ্ছে 300 টাকা। তো এই 800 টাকার নিচ দিয়ে যে এরকম ক্রস মাঝখান দিয়ে দাগ চলে যায়, তো এখানে আসলে মূলত ডিএল বা ডিলেট ট্যাগ ইউজ করা হয়। তারপর বিগ লেখাকে কি করা? বড় করা। আর স্মল লেখাকে কি করা? ছোট করা। ইনস লেখাকে ওই যে আন্ডারলাইন, এটার কাজ হচ্ছে আন্ডারলাইন করা। আসলে লেখাকে হাইলাইট করা বা ফুটিয়ে তোলা বলতে পারো, যে ওই জায়গাটাকেই তুমি নির্দিষ্ট করতে চাচ্ছ। তাহলে আমরা এটার মাঝখান দিয়েও কি আসে, নিচেও কি আসে? আন্ডারলাইন আসে। তো এটার কাজ হচ্ছে আন্ডারলাইন করা, এবং আন্ডারলাইন করে ওই লেখাটাকে নির্দিষ্ট করা। ইএম এর কাজ হচ্ছে লেখাকে একটু মোটা বা বোল্ড আকারে দেখা। তাহলে বোল্ড আকারে দেখা। তো আশা করি ইএম মান হচ্ছে ইমফাসাইজ। আমি একটু লিখে দিই। ইএম মান হচ্ছে সাইজটাকে একটু বড় করা, মোটা করা। আর ইনস মানে হচ্ছে ইনসার্ট। তো আশা করি একটু নিচে কেটে গেছে, এই যে এবার দেখো ভালো করে দেখতে পেয়েছো। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগের কাজটা কি? ওই যে লেখাকে বিভিন্ন ধরনের আকার আকৃতি বা রূপদান বা দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়। অনেকগুলো তোমাদের এই টেক্সট ফরম্যাটিং ট্যাগ রয়েছে, আমি এখানে অনেকগুলো দেখালাম। আরও দুইটা খুবই গুরুত্বপূর্ণ টেক্সট ফরম্যাটিং ট্যাগ রয়েছে, আমি ওই দুইটা এই পাশে দিই। হ্যাঁ, তো আমি ওই দুইটাকে একটু এই পাশে লিখি। তো আরও একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগের নাম হচ্ছে সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপ মানে কি বলতো? সুপারস্ক্রিপ্ট মানে লেখা, এর কাজ হচ্ছে লেখা উপরে নেওয়া। লেখা কি করা? উপরে নেওয়া। আরেকটা হচ্ছে সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে লেখাকে সাব আকারে প্রদর্শন করা বা লেখাকে নিচে নেওয়া। আমি উদাহরণ দিয়ে একটু বোঝাই। ধরে নাও তোমরা অনেক সময় দেখো না H2O, তো দেখো H কিন্তু নর্মাল আছে, কিন্তু 2টা নিচে নেমে গেছে আর ওটা আবার উপরে আছে। তারপরে তোমরা অনেক সময় দেখো A+B², তো দেখো A+B ব্র্যাকেটগুলো সব নর্মাল আছে, কিন্তু স্কোয়ারটা মানে এই 2 উপরে উঠে গেছে। বা ধরে নাও আমি তোমাকে একটু মজা করে এরকম দিলাম H2O বা H2SO4। তো এইগুলোর জন্য তুমি কিভাবে কোডিং করবা? ওই যে বডির ভেতরে যে
এই লেখাটা যদি লিখতে চাও, তো এইচ তো নর্মাল, প্যারাগ্রাফের মধ্যে এইচ নর্মাল থাকবে, কিন্তু টু কী হয়েছে, টু নিচে নেমে গেছে। তাহলে টু যেহেতু নিচে নেমে গেছে, তাহলে টু এর আগে আমরা নিচে নামার জন্য কি সাব না, লেখাকে নিচে নামা, তাহলে আমরা এখানে কি করব বলো তো, SUB সাব দিয়ে কোন লেখাটা নিচে আছে, টু, তাহলে কম্পিউটারের কিবোর্ড থেকে টু লিখব, দিয়ে আবার আমরা সাবের কি করব, শেষ করব। তাহলে এইচ নর্মাল, টু নিচে নেমে যাবে, আর ও তো নর্মাল, তাহলে এখানে ও। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বডির ভিতরে যদি তোমরা দেখো কোনো একটা লেখা নিচে নেমে গেছে, তো সেই লেখাটাকে নিচে প্রদর্শন করার জন্য আমরা এই সাবস্ক্রিপ্ট ব্যবহার করি। একইভাবে তোমরা যদি এই লেখাটা লিখতে চাও, তাহলে কি করে লিখবা, দেখো ব্র্যাকেট তো নর্মাল, এ নর্মাল, প্লাস নর্মাল, বিও নর্মাল, এ ব্র্যাকেটে নর্মাল, কিন্তু তার উপরে দেখছো তোমরা উপরে চলে গেছে টু। তো উপরে নেওয়ার জন্য আমরা কি ইউজ করব, উপরে নেওয়ার জন্য আমরা সুপ ইউজ করব, সুপ, এই যে সুপ, সুপার স্ক্রিপ্ট। তো আমরা যদি এখন লিখি সুপ দিয়ে কোনটা উপরে গেছে, টু, তাহলে টু আর এই যে সুপের শেষ, তাহলেই কিন্তু লেখাটা এই আকারে তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। তাহলে বলো তো এটা তোমরা কি করে করবে, এটাতে তোমরা দেখছো যে এইচ নর্মাল, কিন্তু টু চলে গেছে এবার উপরে, তো টু যেহেতু উপরে গেছে, তাহলে আমরা উপরে যাওয়ার জন্য কি সুপ, কে উপরে গেছে, টু, সুপের শেষ, আর এই যে ও। হ্যাঁ, এইভাবে তোমাদের লিখতে হবে। এটার কোডিং কি করে করবে বলো তো, এইচ নর্মাল, টু নিচে, নিচে গেলে সাব, কে নিচে, টু নিচে, সাবের শেষ, তারপরে দেখো এস নর্মাল, ও নর্মাল, ফোর নিচে নেমে গেছে, তাহলে আবার সাব, কে নিচে নেমেছে, ফোর, দিয়ে সাবের কি বলতো, শেষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি একটা উদাহরণ তোমাদেরকে দিই টেক্সট ফরম্যাটিং ট্যাগ থেকে, একটা এক্সাম্পল দিই, তোমরা দেখি তোমরা এটা করতে পারো কিনা। ধরো একটা লেখা আমাদের ওয়েব, এটা আমাদের ওয়েব পেজ, সে ওয়েব পেজের মধ্যে লেখা আছে I love my country very much। তো আমি যদি তোমাদেরকে বলি এটার জন্য কোডিং করো, আসলে একটু দুষ্টামি করছি তোমাদের সাথে, এটার জন্য কোডিং কি করে করবা, তোমরা একটু খেয়াল করো, আই লেখাটা নর্মাল আছে, কিন্তু লাভ লেখাটা একটু বাঁকা লাগছে না, একটু বাঁকা, আমি যেহেতু খাতা কলমে লিখছি বোঝাতে পারছি কিনা, তারপরে দেখো লাভ লেখাটা একটু বাঁকা রয়েছে, মাই লেখাটা নিচে আন্ডারলাইন রয়েছে, কান্ট্রি লেখাটার মাঝখান দিয়ে একটা দাগ চলে গেছে, মানে ডিলেট হয়ে গেছে, ভেরি ঠিকই আছে, কিন্তু MU দেখো ইউটা চলে গেছে উপরে, CH নর্মাল আছে। এটার জন্য কোডিংটা কেমন হওয়া উচিত, HTML এর শুরু, HTML এর শেষ, হেডটা ইউজ করলাম না, বডির শুরু, বডির শেষ, লেখাগুলো একটা প্যারাগ্রাফে আছে, তাহলে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম। তো প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা লেখা শুরু করেছি আই। তো খেয়াল করো আই লেখাটা আমি একটু মোটা করেছি, তাই না, আই লেখাটা একটু কি আছে, মোটা। তো কোনো লেখাকে মোটা করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়, বোল্ড ট্যাগ। তাহলে বি এর মধ্যে আমরা লিখব আই, এবং শুধুমাত্র আই লেখাটা মোটা, তাই বোল্ডের কি করে দিলাম, শেষ করে দিলাম। তারপর লাভ লেখাটা আবার দেখছি একটু বাঁকা আছে, তো লেখাকে বাঁকা করার জন্য কি ইটালিক না, তাহলে আই দে লাভ, এই যে আয়ের শেষ। দেখো মাই লেখাটা আর নিচে আন্ডারলাইন আছে, তাহলে আন্ডারলাইনটা ইউজ করলাম, এই যে MY মাই, আন্ডারলাইনের শেষ। তারপরে দেখো কান্ট্রি লেখাটা আসলে মাঝখান দিয়ে কেটে গেছে, তার মানে কান্ট্রি লেখাটায় ডিলেট ট্যাগ ইউজ করা হয়েছে, তো ডিলেটের শুরু দিয়ে এই যে লিখলাম হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে ডিলেটের কি বলতো, শেষ। তারপরে দেখো ভেরি লেখাটা নর্মাল রয়েছে, ভেরি লিখলাম, মাছ লেখাটাই দেখছো M নর্মাল আছে, কিন্তু ইউ চলে গেছে উপরে, তো উপরে নেওয়ার জন্য কি আমরা ইউজ করি, সুপ, কে উপরে গেছে, ইউ, তারপরে দেখো সুপের শেষ, তারপরে CH নর্মাল, ফুল স্টপ। এই যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করছিলাম, এই যে প্যারাগ্রাফ ট্যাগের শেষ। তো আশা করি তোমরা নিশ্চয়ই এই যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ শিখে গেছো, বা টেক্সট ফরম্যাটিং ট্যাগ বুঝে গেছো। মূলত লেখারকে বিভিন্ন আকৃতি দেওয়া বা দৃষ্টিনন্দন করে তোলার জন্য এইগুলো ব্যবহার করা হয়। এরপরে আমাদের আর কোন আইটেম বাকি রয়েছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগও শেষ। এবার হচ্ছে নন ব্রেকিং স্পেস, এটা হচ্ছে 1 সেকেন্ডের একটা কথা, মানে 1 মিনিটের একটা কথা, তারপরে আমরা চলে যাবো আমাদের মূল যে জায়গাগুলো সেগুলাই, ঠিক আছে।
তো চলো আমরা এই নন ব্রেকিং স্পেসটাকে একটু জেনে আসি। নন ব্রেকিং স্পেসটাকে একটু জেনে আসি। ধরো তোমাকে এটা আমি বোঝানোর স্বার্থে তাহলে টপিকটা কি? টপিক হচ্ছে এনবিএসপি, যেটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস। নন ব্রেকিং স্পেস। তো তোমাদেরকে আমি বলি, এটা হচ্ছে একটা ক্যারেক্টার এন্টিটি এবং এটা হচ্ছে সবচেয়ে সাধারণ একটা ক্যারেক্টার এন্টিটি। এটা কিন্তু একটা এমসিকিউ আসে। এত দেখো এই এনবিএসপি কি? এটা হচ্ছে অ্যান্ড এনবিএসপি হলো সবচেয়ে একটা সাধারণ ক্যারেক্টার মানে যে বর্ণ টর্ণ হ্যান ত্যান, তো ক্যারেক্টার এন্টিটি। কেন এটাকে সবচেয়ে সাধারণ ক্যারেক্টার এন্টিটি বলা হয়? এর কাজ কি জানো? এর কাজ শুনলে তুমি হাসবা। ধরো আমি একটা কোডিং করলাম, HTML এর শুরু, HTML আর শেষ। এর মধ্যে আমরা বডি দিলাম, বডির ভিতরে আমাদের তো যাবতীয় কাজ করতে হয়, বডির শেষ। একটা জিনিস কি খেয়াল করছো তোমরা? আমি যখন কোডিং করতেছি তখন একটু সরা লিখছি। HTML যে লাইন বরাবর রয়েছে লেখা, একটু সরিয়ে আমরা বডি লিখছি, তো লেখা সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তোমারও নিজের জন্য সুবিধা হয়। তো খেয়াল করে এই বডির ভিতরে আমরা একটা কাজ করলাম। এই বডির ভিতরে আমি একটা লেখা লিখছি যে আই হ্যাভ সাম, দিয়ে দেখো এখানে আমি এখান থেকে লিখতে পারতাম, কিন্তু আমি এইখানে লিখছি ফ্রেন্ড। আই হ্যাভ সাম ফ্রেন্ড। মনে হচ্ছে না এখানে প্রায় 1 2 3 তিনটা মতো স্পেস দেওয়া হয়ে গেছে, মানে তিনটা মতন জায়গা আমরা লিখতে পারতাম, মানে এখান থেকে পারতাম না, শুরু করে এখান থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমরা অনেক দূরে যে শুরু করছি। তো ব্যাপার হচ্ছে কি, যে তুমি যদি এখন প্যারাগ্রাফ ট্যাগ লিখো এবং প্যারাগ্রাফে শেষ করে দাও, বিশ্বাস করো তুমি যদি আউটপুটটা দেখতে চাও, আউটপুটটা এরকম দেখাবে। আউটপুটটা ঠিক এরকম দেখাবে। এটা ওয়েবসাইট, তো ওয়েবসাইটে আউটপুটটা এরকম দেখাবে, আই হ্যাভ সাম ফ্রেন্ড। তো ঘটনাটা কি হলো? তুমি তো এখানে স্পেস দিলা, কিন্তু স্পেসগুলোকে এখানে দেখাচ্ছে, আসলে স্পেসগুলো এখানে কিন্তু প্রদর্শন হচ্ছে না। তাহলে যেই ব্যাপারটা তোমাকে আমি শেখাতে চাচ্ছি, তুমি যদি স্পেস চাও, এখানে এই জায়গাতে তুমি যদি স্পেস চাও, তাহলে তোমাকে এই কোডিং করার সময় ওই যে ফাঁকা জায়গাগুলো আছে না, তুমি যদি চাও যে সাম এবং ফ্রেন্ড এই লেখাটার মাঝখানে আমাদের 3টা স্পেস থাক, তাহলে তোমাকে এই 3টা জায়গাতেই একটা কথা লিখতে হবে। সেটা হচ্ছে এই যে অ্যান্ড এনবিএসপি, অ্যান্ড এনবিএসপি, অ্যান্ড এনবিএসপি, অ্যান্ড এনবিএসপি। তাহলে কি হবে? মাঝখানে এই লেখাটার মাঝখানে 3টা স্পেস দিয়ে তারপরে ফ্রেন্ড লেখাটাও আসবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের HTML এমনভাবে তৈরি, সেখানে তুমি যদি ভুলক্রমে অনেকগুলো স্পেস দিয়ে দাও, ধরে নাও এটা ভুলক্রমে ছিল, তাহলে আসলে উত্তরটা আসলে ওই স্পেসগুলো প্রদর্শন না করে তোমাকে সলিড লেখাটাই প্রদর্শন করে। কিন্তু তুমি যদি চাও যে আমি স্পেস থাক, তাহলে তোমাকে এখানে এই ক্যারেক্টার এন্টিটিটা ইউজ করতে হবে, এনবিএসপি। এখন তুমি যদি 10টা স্পেস চাও, তাহলে 10 বার তোমাকে কি লিখতে হবে? এনবিএসপি। এর কারণ মূলত আসলে HTML কি করে, প্রায় 10টা স্পেসের ভেতরে 9টা স্পেসকে কেটে দিতে পারে। 10টা স্পেসের মধ্যে 9টা স্পেসকে কি করতে পারে? সে কেটে দিতে পারে। এর জন্য দেখলে এখানে 3টে স্পেস দিয়েছিল প্রথমে, কিন্তু কোনো এই যে এনবিএসপি লিখেছিলেন না, তাই তোমার উত্তরটা দেখো নর্মাল এসেছিল। তার মানে এখানকার স্পেসগুলোকে কেটে দিয়েছিল। এই HTML এর ক্ষমতা রয়েছে, এর মাঝখানে যদি 10টাও তুমি স্পেস দাও, সেই স্পেসগুলোকে কেটে দিতে পারে। 9টাই কেটে দিবে, একটা স্পেস রাখবে। আর আমরা যদি আসলে স্পেস চাই, তাহলে আমাদেরকে এই এনবিএসপি, এই ক্যারেক্টার এন্টিটিটা ব্যবহার করতে হবে। তো আশা করি তোমাদেরকে আমি এটাও বোঝাতে পেরেছি। চলো এইবার আমরা শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইটেমগুলো, অর্থাৎ ওয়েবসাইটে ইমেজ অ্যাড, ওয়েবসাইটে হাইপার লিঙ্ক করা, ওয়েবসাইটে টেবিল করা এবং ওয়েবসাইটে লিস্ট করা, যেগুলো থেকে বরাবর তোমাদের প্রশ্ন হয়। তারপরে আমরা বোর্ড প্রশ্ন কিছু দেখার চেষ্টা করব।